আসিফ নজরুলদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতকে রাস্তায় নামতে হবে। আসিফ নজরুল এখন ইন্ডিয়ান লবিং মেনটেন করছে এবং তারা ইন্ডিয়াকে দিয়ে প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাবে। পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়ে সাংবাদিক ইলিয়াস অত্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে আসিফ নজরুলের বিরুদ্ধে। নিউজ সরকারকে অনুরোধ করব আসিফ নজরুলকে দ্রুত অপসারণ করতে। আলোচনার বিষয় হচ্ছে ইলিয়াস ভার্সেস ডক্টর আসিফ নজরুল যুদ্ধের 3টি অজানা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার যেন বিপদ পিছু ছাড়ছে না ডক্টর আসিফ নজরুলের। হ্যাঁ দর্শক, এবার কিন্তু কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন তিনি, কারণ উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে করা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের প্রতিবেদনটি নিয়ে কিন্তু একেবারে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে দেশে। বিশেষ করে জনগণের মধ্যে তো সমালোচনা শুরু হয়েছেই, এবার কিন্তু শেষমেশ উপদেষ্টা পরিষদে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে এই বিষয়টি নিয়ে। এমনকি অনেকে তো দাবি করছেন ডক্টর আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে এখনই। আর এই বিষয়টির বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট রয়েছে, যেটা এখনই আপনাদের দেখাবো। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। আসিফ নজরুলের মাধ্যমে তদবির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে, ঢাকায় বাড়ি গাড়ি টাড়ি কিনতেছেন, তাদের তো গায়ে লাগবে, তাই না? এক এক আসামি তদবির করে 1 কোটি 1.5 কোটি 5 কোটি টাকা পর্যন্ত পাওয়া যায়, তো করতে সমস্যা কোথায়? যে প্রশ্ন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে কেন করলাম, এগুলো জানা দরকার। দেখেন, 5 তারিখে যে ঘটনা, 5 তারিখে এই দেশটা স্বাধীন হয়েছিল কেন, এটা একটা বিশাল বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে হবে। কি কারণ ছিল? আওয়ামী লীগ, ইন্ডিয়া, এই যে সেনাবাহিনীর উপরে যা হয়েছে, আমরা এতদিন ধরে যা বলছি, যে সব কথাগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, গুমের শিকার হয়েছিল, আলেমদেরকে যা করা হয়েছে, আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে কারা, এই জিনিসগুলো একদম মোটা দাগে এই কটা জিনিসের বিচার হইতে হবে। আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেষ্টা হইতে চাইবো, এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছি। আসিফ নজরুল আজ থেকে 1 মাস আগে আমাকে ফোন করেছে। আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল, দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায়া, তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং এদের খুব কঠোর ভাষায় আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড, এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে, আমি ছাড়ি নাই এটা। তো সেটা জানতে পেরেছি। কিভাবে জেনেছে? আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে, তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার, তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে, আপনি কিন্তু এটা করেন না, আপনি কিন্তু ভাই আমাদের করেন, সাবধানে চলেন, আপনার চাপে চাপে ফেলতে পারে, সো একটু সাবধানে চলাফেরা করেন। তারা সাবধান করে দিয়েছে। নাম বলে দেই, কনক সারোয়ার। আমি কনক ভাইকে পাঠাই, কনক ভাই দেখেন, এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ। তখন কনক ভাই আমাকে বললো যে দরকার নেই এগুলি নিয়ে এখন নিজেদের ভিতরে, এগুলি কি অনেক আগে প্রেম করতো, পরকিয়া করতো, এগুলি এখন বলে লাভ কি? তো কনক ভাই তাকে সাবধান করে। দেখেন, মানে আমি বিষয়গুলো বলছি কেন, বোঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম। এরপরে সে ফোন করলো। ফোন করার পরে আমি বললাম, আমার বললো যে ইলিয়াস কি হয়েছে ভাই, আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস, এই সেই, হ্যাঁ, সুন্দর করে কথাবার্তা বললো। তো আমি ফোন করেছে, যেহেতু ফোন আবার করেছে, বলি ধরেন মনির হায়দার ভাই তার বাসায় গিয়েছে, মনির হায়দার ভাইয়ের নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলবে। তো আমি নিয়ে কথা বললাম। তখন আমার জিজ্ঞেস করলো কি সমস্যা, কি ভাই বলেন, কি হয়েছে, কি লাগবে, কি আপনি তো এইভাবে আমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের ভেতরে একটা যায়, চলেন মিলেমিশে কাজ করি, দেশে আসেন, কি সমস্যা, কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি অনেকদিন ধরে পড়ে আছে, আপনি লাইভে বলছেন, এটা ঠিক করে দেই। তা আমি বললাম যে স্যার আমার পাসপোর্টটা আমার লাগবে না, আপনি যদি পারেন আপনার আমি পাসপোর্টের, সে আমার কাছে রিসিপ্ট চাচ্ছে। তা বলছি স্যার আপনার যদি পাসপোর্টের রিসিপ্ট আমি দিয়ে দেই, আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখেন, আমি এসবির কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসবো। তো এই হচ্ছে তার সাথে আমার কথা। এখন এই কথার পরে তাকে সেদিন শেষ যেটা হয়েছে যে স্যার আপনাকে আমরা অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, আপনি 5 তারিখের আগে আপনাকে যে হিসাবে জানতাম, আপনার কাজগুলো যেন স্যার ওইরকমই হয়। এই হলো তার সাথে ওই দিন আমার ফোন আলাপের শেষ। তার 3 দিন পরে সে ফারুকীকে উপদেষ্টা বানিয়েছে। এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করব কিভাবে? তার আগে আসিফ নজরুল, প্রথম আলো, তারপরে কালবেলা, এদেরকে নিয়ে আমি নিউজ করলাম, 2টাতে আসিফ নজরুল আমাকে কাউন্টার দিয়েছে। ভাই, অনেক মানুষজন আমাকে ফোন করে বলেছেন, অনেক পলিটিশিয়ান, সবার আগে মাপ চাই, আমি জামাতের আমিরের কাছে মাপ চাই, ওনাকে আমি খুব সম্মান করি, উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে, কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না, কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার ছিল। আসিফ নজরুলের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক, এটা বর্ণনা, এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই, তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব, এটা দেওয়ার দরকার ছিল তাই দিলাম। এর বাইরেও
বিপি নুরুল হক, নুরটুর সহ আরো অনেক পলিটিশিয়ানরা ফোন দিয়েছেন, ভাই এগুলো নিয়ে এখন আলাপ না করলে হয় না। তো আমি তাদেরকে একই কথা বলছি, আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার এই রেকর্ড থাকবে, সো আমি সব কথার জন্য দায়িত্ব নিয়ে বলছি। আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে কথাবার্তা বলে আপনাদের সাথে গিয়ে কাজ করবো ওইখানে করতে পারবেন না। আমার কয়েকটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট যতদিন না হবে, যদি তারেক রহমান গিয়েও যদি আমার এইটার বিরুদ্ধে করে, আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো। অতএব সেটা কি, সেটা হচ্ছে বিডিআর এর জওয়ানদের সবাইকে ছাড়তে হবে, বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। 21শে অগস্ট গ্রেনেড হামলা, এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না, ওই মামলার পুনঃ তদন্ত হইতে হবে, ওইটা নতুন মামলা হবে। এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার। আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনারা এটার অনুসন্ধান করেন, আপনিও জানেন এটা কারা করেছে, আমার কাছে ওটার সব তথ্য প্রমাণ আছে, আমি সেটা নিয়ে কাজ করছি, এই কয়েকদিনের ভেতরে ওটার ভিডিও দেখবেন আপনারা। অতএব আপনি 21শে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড, তারপরে উদিচি, নারায়ণগঞ্জ বোমা হামলা, যেই ঘটনা, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড, এগুলো সব বিচার হইতে হবে খুব দ্রুত। এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলোর ব্যাপারে কাজ করতে হবে। আজকে 2024 সালের ডিসেম্বর মাস, আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা, এটার জবাব আসিফ নজরুলকে দিতে হবে। তো সব এই রাজনীতিবিদ থেকে শুরু করে যারা যারা ছিল সবাইকে আমি এক কথাই বলেছি যে ভাই আমি আসিফ নজরুলের প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই, আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ, আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না। ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই, তথ্য পাই, ওটা দেওয়া সম্ভব না, ফেরাউন ওইটার হেদায়ত হওয়ার দিন শেষ, কিন্তু সে কথার কথা বলছি, শেখ হাসিনাকে যদি প্রমাণ পাই ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে, আমি শেখ হাসিনার পক্ষে কাজ করব। এটা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলতাম, এখনো বলছি। অতএব আমার সমস্যা হচ্ছে ইন্ডিয়া, এই দেশের যত সমস্যা, সব সমস্যার মূল হচ্ছে ইন্ডিয়া, যত কিছু সমস্যা, সব সমস্যা ইন্ডিয়া বাধায়। অতএব তাদের এটার বিচার করতে হবে, কারা কারা, কোন কোন সেনাবাহিনীর অফিসার, সেনাবাহিনী এই দেশে বিচারের উঠতে না, তাদের বিচার করতে হবে। কোন কোন সেনাবাহিনীর অফিসার এই গুমের সাথে জড়িত ছিল, শুধুমাত্র জিয়াউল হাসান আর ওই ক্যাপ্টেন সোহেল, এই দুইজন সব হত্যাকাণ্ডের সাথে জড়িত না, আরো অনেকে আছে, তাদেরকে ধরতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা সহ যেসব সাংবাদিকেরা এই গত 15 বছরে আলেমদেরকে জঙ্গি বানিয়েছে, পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে, তাদের বিচার করতে হবে, দ্রুত তাদেরকে ধরতে হবে। এইটা ছাড়া শাক দিয়ে মাছ ঢেকে ইলিয়াসকে আপনাদের সাথে কাজ করানো যাবে না, কখনোই যাবে না। কত কোটি টাকা দিবেন আপনি আমারে বলেন আমি উবার চালাই, আরে বেটা উবার চালাই, সমস্যা কোথায়? তোর মতো ভিক্ষা করি রে, তোদের মতো চুরি করি, চুরির টাকা আমার পকেটে ঢুকাই, ওইটা ঢুকাইলে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকতো, তাও নিউ ইয়র্কে না, ক্যালিফোর্নিয়ার সবচাইতে টপ ক্লাস জায়গায় বাড়ি থাকতো। জায়গার নাম বলতে বলেছে, কই কিনবেন ওই জায়গার নাম বলেন। ইলিয়াস বিক্রি হওয়ার জিনিস না। আমার কথা বলায়, আমার স্টাইলে আমি কথা বলে আমার কথায় কারো পছন্দ হইতে পারে না হইতে পারে, কোনো সমস্যা নেই, আমাদেরকে কেনা যাবে না। এখন আপনারা যদি কিনতে না পাইরা তারপরে যদি নাকি আমাদের বিরুদ্ধে যা মনে চায় তাই বলেন, কিছু করার নাই তো। আপনি যদি আজকে ধরেন একটা জিনিস, আপনার সাথে আমার মানে মতের পার্থক্য থাকতে পারে, সেই মতের পার্থক্য থাকার কারণে যদি নাকি কেউ মনে করে যে আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন, আপনি আমাকে যা মনে চায় তাই করবেন, কিছু করার নাই তো। কিছু করার আছে, আপনি আমার বিরুদ্ধে 2টা ভিডিওতে কথা বললেন, ভাই আমার যদি কোনো কিছু খারাপ থাকে বলে দেন, সমস্যা নেই, কিন্তু একটা জায়গায় মাথায় রেখেন, আমাকে বিএনপির লোক বলে হইলো শিবিরের লোক, আর শিবিরের লোক বলে হইলো বিএনপির লোক। আমার আওয়ামী লীগ বলে না কিন্তু কেউ, আমার বলে আমি উবার চালাই কিন্তু আমি অসৎ, এটা কিন্তু বলে না। আমার অনেক অবৈধ টাকা আছে, এটা কিন্তু বলে না। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলি, আপনার প্রেস সেক্রেটারি তার কমেন্ট অপশন বন্ধ করে রেখেছে ফেসবুকের। দিস ইজ সিম্পটম অফ আওয়ামী লীগ ফ্যাসিজম। অতএব ওরে বললেন যে যেদিন জনগণের ভয়ে কমেন্ট অফ করতে হবে, সেদিন ইলিয়াস মানে পুরানা 100% আসিফ নজরুলের ফেসবুকে যায়, ইউটিউবে যায়, যান কমেন্ট পড়েন, আর আমার কমেন্ট পড়েন। আমি যেদিন দেখবো মানে 100 বা 50% না, 30% মানুষ যেদিন আমাকে নিয়ে গালাগালি করবে, আমাকে যেদিন বাজে কমেন্ট করবে, আমার বিরুদ্ধে যাবে, সেদিন আমি ইউটিউবে ফেসবুকে থাকবো না, আমি বুঝবো যে সামথিং ওয়েন্ট রং। অতএব আমাকে এখান থেকে লিভ নিতে হবে, আমি ঠিক মতো পারছি না। সো আপনি যেটা বলছেন, আমি আপনাদের অনেকের যারা কিনা মানে এই মাসুদ কামাল আর জায়েদ পেকদের মতো উপদেষ্টা হওয়ার জন্য আসিফ নজরুলের জাঙ্গা ধরে একটু কামড় দিয়া চিপ দিয়া জাঙ্গার নিচের ঘাম টাম খাওয়ার জন্য বসে আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা ওগুলি করতে থাকেন। কিন্তু অন্য মানুষ যারা কিনা আমাকে আরো আমার পক্ষের মানুষজন তো আছেন, তাদের অনেকেরও আমার সাথে ফোনে বা তারাও সোশ্যাল মিডিয়াতে কথা বলে, আমি কাউকে বলি নাই, একজনকেও বলি নাই যে আমার পক্ষে আপনি একটা ভিডিও বানাই দেন, আমার পক্ষে কাউকে বলি নাই। তো তাদেরকে বলবো, যারা আসলেই গঠনমূলক সমালোচনা করতে চান তাদেরকে বলবো যে ভাই আমি ব্যক্তিগত আক্রমণের জন্য এখানে আসি নাই। ব্যক্তিগত আক্রমণ তারা করেছে, তাদের ব্যক্তিগত আক্রমণে এই গেল 15 বছর খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয় নাই,
কিছুক্ষণ আগে শুনছিলাম তারেক রহমান বমির উপরে পড়েছিল, মেরে কোমর ভেঙে তারপরে বমির উপরে ফেলে রাখা হয়েছিল, তাকে তো মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল। এটা কি আক্রমণ? তারেক রহমান কি প্রতিষ্ঠান, কোম্পানি, খালেদা জিয়া কোম্পানি যে ফ্যাক্টরি তারা নিয়ে যা ইচ্ছে তাই বলা যাবে? কি বলে নাই সেটা বলেন। বিএনপির লোকজন যারা আছেন তারা হয়তো অনেকে মনে করছেন যে আসিফ নজরুলরা হচ্ছে গিয়ে আপনাদের পক্ষে কাজ করছে, একটা ভবিষ্যৎবাণী করে যায়। সব শেষে অপেক্ষা করেন, এপ্রিল মের দিকে আসিফ নজরুলদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতকে রাস্তায় নামতে হবে, এই ভবিষ্যৎবাণীটা করে গেলাম। তো তারা কি করবে? আসিফ নজরুলরা কি করবে? আসিফ নজরুল এখন ইন্ডিয়ান লবিং মেনটেন করছে এবং তারা ইন্ডিয়াকে দিয়ে আপনার এই প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাচ্ছে। সব শেষ, সব শেষ। এই যে দুদকের যে চেয়ারম্যান বানানো হলো, জানেন কে? এই প্রথম আলোর প্রোডাক্ট। নাম বললাম না, বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাকে তদবির করা হয়েছে আরেকজনকে, বিএনপির কথা শোনা হয়নি। আসিফ নজরুল একদম সরাসরি ফাইট করে তারপরে এই মোমেন্টকে বসিয়েছে। সো তারা তাদের লোকজনকে বিশেষ বিশেষ জায়গায় বসাচ্ছে। অডিটের যে ডিজি আছে, অডিটের ডিজি কিভাবে এখন পর্যন্ত থাকে আমার বলেন? সব অডিটের সব কাগজপত্র তছনছ করে ফেলছে। আসিফ নজরুল নতুন এক সংশোধনী এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইয়েতে, সবকিছুতেই আপনার আপিল করা যাবে। মানে নর্মালি তো আপনার রায় হবে, রায় হলে তারপর সবকিছুতে আপনি মনে করেন একটা আপনি একজন সাক্ষী করবেন, ওনার সাক্ষ্য দিয়েছে, ওইটার বিরুদ্ধে আপনি আপিল করবেন। এই মামলা করতে 5000 বছর লাগবে যদি আসিফ নজরুলের আইন অনুযায়ী যদি চলতে থাকেন। এগুলো সে করছে, আওয়ামী লীগকে বাঁচানোর সব কাজ সে করছে। অতএব বিএনপি এবং জামায়াত আপনাদের কাছে বলবো, আমার পক্ষে আপনাদের করার দরকার নেই। আমি দিন শেষে কে ওইটা আপনারা টের পেয়ে যাবেন। আল্লাহ যদি বাঁচা রাখে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত এটা টের পাবেন। কিন্তু আপনাদের ভেতরে লাগানোর জন্য নানান ভাবে পায়তারা করবে। বিশেষ করে আমি মনে করি একজনের কথা বলে রাখি, বিএনপির নামগুলো নাই বললাম, অনেকের নাম আপনারা জানেন। জামায়াতের একজনের কথা বলি, জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের, ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামায়াত যেন খুব বেশি সতর্কবান হন, কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন। সো এরকম লোকজনদেরকে দিয়ে জামাতের সাথে বিএনপির সাথে একটা করবে। এবং তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে, আপনার দলের ভেতরে যারা যারা এই ভারতের এই তাবেদার রয়ের এজেন্ট, তারা কারা কারা আপনি খুব ভালো করে জানেন। সো তাদের থেকে যত দ্রুত সম্ভব দলকে উদ্ধার করবেন। আমরা বিএনপি এবং জামাত কোন দলেরই বিপক্ষে না, দুই দলকে আমরা একই জায়গায় চাই। তাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে, ভিন্নতা থাকবে, তারা নির্বাচন করবে, নির্বাচন করে যে জিতে আসবে সে সরকার গঠন করবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোন ধরনের দ্বিধা বিভক্ত, এটা এই জাতির জন্য ভয়ঙ্কর রূপ বয়ে আনবে। তো সবার কাছে অনুরোধ, আপনারা আশা করি এই মেসেজ আসিফ নজরুল ওনার কাছে জানায় দিবেন। সাংবাদিক ইলিয়াস অত্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে আসিফ নজরুলের বিরুদ্ধে। তার কোনো স্পষ্ট জবাব না দিয়ে আসিফ নজরুল মায়া কান্নাকাটি করে বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে। সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলের ব্যাপারে যেসব সুনির্দিষ্ট অভিযোগ এনেছে তা এখন সমগ্র বাংলাদেশিদের মনের কথা। প্রফেসর ইউনূসের এতগুলো সহকারী, ওনাদের কেউ কি, এবং এতগুলো অ্যাডভাইজার, ওনাদের কেউ কি ডক্টর ইউনূসকে গিয়ে একবার বলেছেন এই পুরা এই 40-45 মিনিটের যে ভিডিওটা, তার সামারিটা কি ডক্টর ইউনূসকে বলেছেন? এবং ডক্টর ইউনূস কি একবার প্রয়োজন মনে করছেন যে আসিফ নজরুলকে ডেকে জিজ্ঞেস করা? স্বৈরাচারী হাসিনাকে বিদায় করে এখন যদি এই সরকারও মনে করে তাদেরকে জবাব দিতে হবে না এবং তাদের ইচ্ছা মতো আসিফ নজরুলরা সিংহাসনে বসে থাকবে আর মায়া কান্না করে নাটক করে যাবে, তা জনগণ মানবে না। মেজর সিনহার হত্যাকারী প্রদীপের এখনো ফাঁসি কার্যকর হয়নি। হাসিনার আমলেও তো প্রদীপের স্ত্রীকে জামিন দেওয়া হয়নি। আসিফ নজরুলের এত মায়া উঠল কেন প্রদীপের স্ত্রীকে জামিন দেওয়া? আবার সেই দিকে চুন্নি শাহকেও গ্রেফতারের পরপরই ভারতের কথায় সে জামিন দিয়ে দিয়েছে। আমার চোখে এসেছে ছাত্রনেতা আসিফ মাহমুদ আসিফ নজরুলের সাইড নিয়ে বলেছে সে সব কথা মানতে রাজি, কিন্তু রয়ের সদস্য আসিফ নজরুল এটা সে মানতে রাজি নয়। ঠিক আছে, বুঝলাম, তাকে রয়ের সদস্য হিসেবে নাম দিলে না, কিন্তু যে ভারতের স্বার্থ এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করে চলেছে সে তো ভারতের লোক। সে ভারতের স্বার্থ এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষাকারী লোক হচ্ছে ভারতের লোক। সেটা আমরা রয়ের সদস্য, রয়ের গোয়েন্দা নাম না দিতে পারি, কিন্তু সে ভারতের প্রতিনিধি। এরকম একটা ভয়ঙ্কর চরিত্র নিয়ে কি করে আইন উপদেষ্টা হয়ে বসতে পারে? এই উপদেষ্টা সরকার বা ডক্টর
মোহাম্মদ ইউনূস সরকার বসার পর থেকে সমস্ত চাল খেলে যাচ্ছে এই আসিফ নজরুল। 4 মাস পেরিয়ে গেল, অথচ আসিফ নজরুল ভারতের নির্দেশে এখনো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করল না। অথচ এই ডিজিটাল নিরাপত্তা আইনে এখন অনেক মানুষ জেলে বন্দী, অনেক মানুষ উকিলের পিছনে অর্থ নষ্ট করছে। তাহলে কি আসিফ নজরুল পরিষ্কারভাবে স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে? আসিফ নজরুলের যেহেতু কোনো লজ্জা শরম নাই, তাই সে স্বেচ্ছায় পদত্যাগ করবে না। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে অনুরোধ করব, জনতার এই দাবি শুনে আসিফ নজরুলকে দ্রুত অপসারণ করতে উপদেষ্টা সরকার থেকে, এবং বিশ্বাসযোগ্য ডক্টর তুহিন মালিকের মতো দেশপ্রেমিক, ইমানদার এবং জ্ঞানী, যার প্র্যাকটিসিং নলেজ আছে আইনের, সেই রকম ব্যক্তিকে এখানে বসানো হোক। তো সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? ডক্টর আসিফ নজরুলের কি এই মুহূর্তে পদত্যাগ করা উচিত, নাকি আসল সত্যটি খুঁজে বের করে জনগণের সামনে উপস্থাপন করা উচিত? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই মূল্যবান।